হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব অক্সিজেন সাইকেল বা অক্সিজেন চক্র। এই অক্সিজেন চক্র শুরু করবার আগে আমি এই অক্সিজেন চক্রটি কোথা থেকে আসছে না, জীবভূরাসায়নিক চক্রের মধ্যে অন্তর্গত একটি চক্র হলো অক্সিজেন চক্র। এর ইংরেজি কি? বায়োজিওকেমিক্যাল সাইকেল। জীবভূরাসায়নিক চক্র কাকে বলে আমি ছোট্ট করে বলছি। পরিবেশের মধ্যে 6টি মৌল আছে: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার। এই মৌলগুলো জীবের জীবন ধারণের জন্য অত্যন্ত আবশ্যক। এগুলো ছাড়া কিন্তু জীবেরা বাঁচতে পারে না। এই মৌলগুলি পরিবেশ থেকে জীবদেহের মধ্যে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে চক্রাকারে আবর্তিত হতেই থাকে। এর জন্য একে আমরা বলি জীবভূরাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। বায়ো অর্থাৎ জীব, জিও মানে ভূ, আর কেমিক্যাল হচ্ছে রাসায়নিক, অর্থাৎ রাসায়নিক যে মৌলগুলো, এবং সাইকেল হলো চক্র। এবার আমরা অক্সিজেন সাইকেলটি শুরু করব। শুরু করার আগে আমরা দেখে নিই অক্সিজেন সাইকেল আমরা পড়ব কেন। অক্সিজেন যে পরিবেশের মধ্যে আমরা আগে দেখেছি, আমরা জানি যে অক্সিজেন হচ্ছে আমাদের যে কোনো জীবের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না। তাই এই চক্র জানাটাও আমাদের খুব জরুরি। দেখো, বায়ুমণ্ডলে 100% যদি বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে, তার মধ্যে 21% রয়েছে অক্সিজেন। ঠিক আছে, এটা হচ্ছে পিওর বা বিশুদ্ধ অক্সিজেন। বায়ুমণ্ডলের মধ্যে এই O2 বা অক্সিজেন ছাড়াও এটি কম্পাউন্ড রূপে বা অন্য কোনো মৌলের সঙ্গে যুক্তভাবেও থাকতে পারে। যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড CO2, এর মধ্যে এই কার্বনের সঙ্গেও কিন্তু অক্সিজেন যুক্ত হয়ে রয়েছে। ভূত্বক বা আর্থ ক্রাস্টের মধ্যে কার্বনেট রূপে CO3 এবং সালফেট রূপে SO4 ও নাইট্রেট রূপে NO3 রূপে বায়ুমণ্ডলের মধ্যে এবং ভূত্বকের মধ্যে কিন্তু অক্সিজেন, শুদ্ধ অক্সিজেনও রয়েছে, আবার মিশ্রিত অক্সিজেনও কিন্তু রয়েছে। ঠিক আছে, এই অক্সিজেন, এই বায়ুমণ্ডলের অক্সিজেন থেকে আমরা অক্সিজেনটি গ্রহণ করি। কিন্তু এই অক্সিজেন কিন্তু বিভিন্ন রূপে রয়েছে এবং এই রূপগুলো, এইখান থেকেও কিন্তু অক্সিজেনটা বায়ুমণ্ডলে আবার কোনো না কোনোভাবে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এবার আমরা দেখি, এই অক্সিজেন আমরা পরিবেশ থেকে তো গ্রহণ করি, এছাড়া আমরা কিন্তু বিভিন্ন খাদ্য উপাদান থেকেও পেয়ে থাকি। দেখো, বায়োমলিকিউলার কম্পাউন্ড মানে জীবদেহের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য রূপে, যেমন ফুড বা খাদ্য রূপে এই বায়োমলিকিউলার কম্পাউন্ড কিন্তু আমাদের শরীরে থাকে। যেমন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য যদি আমরা গ্রহণ করি, তাহলে যেমন ভাত ও রুটি যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে কিন্তু এই শর্করা আমরা পাবো। এই শর্করার মধ্যে কি থাকে? এর সংকেত কি? C6H12O6। তার মানে এখানে কিন্তু এই জীবভূরাসায়নিক চক্রের মধ্যে 3টে উপাদান, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তাহলে আমরা এই খাদ্য থেকেও কিন্তু অক্সিজেন পাচ্ছি। এছাড়া প্রোটিন খাদ্যের মধ্যে প্রায় সব মৌলগুলোই রয়েছে জীবভূরাসায়নিক চক্রের অন্তর্গত। ডিম, মাছ, মাংস খেলে আমরা এই মৌলগুলো পেয়ে থাকি। ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ যেমন মাখন, ঘি, চিজ, এগুলোও কিন্তু আমরা গ্রহণ করবার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু অক্সিজেন মৌলটি কিন্তু প্রবেশ করে। এবার আমরা দেখি, তাহলে এই অক্সিজেন আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। আর আমরা যেটা সব থেকে বেশি জানি সেটা হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে পিওর অক্সিজেন কিন্তু আমরা আমাদের
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি। এইবার আমরা তাহলে অক্সিজেন কিভাবে পাই আমরা পেলাম। এছাড়া এবার আমরা দেখব অক্সিজেন সাইকেলটি কিভাবে চলছে। তাহলে এই অক্সিজেন সাইকেল যদি না চলে তাহলে তো এই মৌলগুলো, এই অক্সিজেন মৌলটি আমরা কোনোভাবে খাদ্যের মাধ্যমে পাচ্ছি, কোনোভাবেই পাবো না যদি অক্সিজেন চক্রটি না চলে। এবার আমরা অক্সিজেন চক্রটিকে দেখব। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন রয়েছে। এই অক্সিজেনটি শ্বসন কিংবা দহনের মাধ্যমে আমাদের কি হয় না অক্সিজেন আমরা গ্রহণ করি। প্রাণীও গ্রহণ করে, বায়ুমণ্ডলের অক্সিজেনটা কিসের কি হয় না শ্বসনের সময়, শ্বসন বা রেসপিরেশনের সময় আমরা অক্সিজেনকে অক্সিজেনকে আমরা গ্রহণ করি, ঠিক আছে। এবং গ্রহণ করার পর এই অক্সিজেনটা দেখো রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে অক্সিজেনকে আমরা গ্রহণ করি। এবং আমরা যে গ্রহণ করলাম, আমরা যে খাদ্য গ্রহণ করেছি, ধরো গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য আমরা খেলাম, ঠিক আছে। গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য আমরা খেলাম। এই খাদ্যটিকে এই শ্বসন মানে হচ্ছে বিপাকীয় কাজ। এই শ্বসনে আমরা কি করি না এই শ্বসনের সময় কিন্তু আমরা অক্সিজেনকে গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, ঠিক আছে। অক্সিজেনকে আমরা গ্রহণ করছি শ্বসনের মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এই অক্সিজেন যে গ্রহণ করছি সেটা কেন না আমরা যে খাদ্য গ্রহণ করি, ধরো শর্করা জাতীয় খাদ্য যেমন গ্লুকোজ গ্রহণ করলাম, C6H12O6, ভাত রুটি আমরা যে খাই, সেটা যখন আমাদের বিপাক হবে তখন কিন্তু অক্সিজেনটা আমরা সেই বিপাকের জন্য অক্সিজেন আমাদের প্রয়োজন। তাহলে এই গ্লুকোজটা বা এই শর্করা জাতীয় খাদ্যটাকে পাক করার জন্য এই অক্সিজেন কিন্তু দরকার। এই প্রক্রিয়ার ফলে রেসপিরেশন বা শ্বসনের ফলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জল এবং আমরা এনার্জি পাই। যখন আমরা খাবার খাই তখন এনার্জি পাই না, কিন্তু যখন ওই খাবারটা পাক হয় তখন একটা শক্তি আমাদের মধ্যে উৎপন্ন হয়, যে শক্তি দ্বারা আমরা কাজ করে থাকি, ঠিক আছে। এইবার শ্বসন কিন্তু আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি শ্বসনের মাধ্যমে। কিন্তু উদ্ভিদের মধ্যেও কিন্তু এই শ্বসনটি হয়। উদ্ভিদও কিন্তু রেসপিরেশন করে, মানে অক্সিজেনকে গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে। এই কখন করে রাত্রিবেলায়, তখন তো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি হয় না, তখন উদ্ভিদ কি করে কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে এবং অক্সিজেনকে কিন্তু গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইডকে যখন ত্যাগ করে তখন এই কারণেই রাতের বেলায় গাছতলায় বসতে বারণ করা হয়, কেননা সেখানে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ ত্যাগ করে। আমরা তো জেনারেলি জানি কি না উদ্ভিদ অক্সিজেনকে ছাড়ে, কার্বন ডাই অক্সাইড নেয়। তাই আমরা রাত্রেবেলায় গিয়েও এটা ভাবতে পারি যে গাছতলায় বসে থাকি, কিন্তু তা নয়। রাত্রিবেলায় কিন্তু সূর্যের আলো তো থাকে না, সেই কারণে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কিন্তু রাতের বেলায় হয় না। তাই কার্বন ডাই অক্সাইড সেই সময় কিন্তু উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে গ্রহণ করে এবং অক্সিজেনকে গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে। তাহলে আমরা কি দেখলাম না বায়ুমণ্ডলের যে অক্সিজেন সেটা শ্বসন বা রেসপিরেশনের মাধ্যমে উদ্ভিদও গ্রহণ করছে অক্সিজেনটাকে এবং প্রাণীরাও গ্রহণ করছে। এবার দহন মানে হচ্ছে কম্বাশন। দহনকে আমরা কি বলি আর একটা কম্বাশন। কোনো কিছু যখন পোড়ানো হয় বা জ্বালানো হয়, যে কোনো কিছু কাগজ জ্বালালাম বা কোনো গাছ ডালপালা, শুকনো ডালপালাকে পোড়ালাম, কিংবা কয়লা পুড়লো বা কোনো কিছু দাহ্য হলেই আগুন জ্বললেই সেখানে কিন্তু তার সঙ্গে আগুন জ্বালাতে সাহায্য করে কিন্তু এই অক্সিজেন,
ঠিক আছে। তাহলে অক্সিজেন কিন্তু দহনের সময়ও কাজে লাগে, বায়ুমণ্ডলের অক্সিজেন কিন্তু দহনের সময়ও দরকার হয়। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডলের অক্সিজেন তার মানে ব্যবহার হলো। এইবার যে শ্বসন হলো, দেখো শ্বসনের ফলে উদ্ভিদ দেহেই হোক বা প্রাণী দেহেই হোক, শ্বসনের ফলে অক্সিজেন গ্রহণ হলো, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হলো, এছাড়া জলও ত্যাগ হয় আর এনার্জি ত্যাগ হয়। তাহলে কি হলো, শ্বসনের ফলে কি হলো না, উদ্ভিদ বা প্রাণীরা কার্বন ডাই অক্সাইড এবং জল এটা ছাড়লো। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার সালোক সংশ্লেষের মাধ্যমে বা ফটোসিনথেসিসের মাধ্যমে, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করলো। ঠিক আছে, উদ্ভিদ গ্রহণ করলো। হ্যাঁ, এই গ্রহণ করে ওরা কি করছে না, খাদ্য তৈরি করছে। ঠিক আছে, খাদ্য যেমন উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, যেমন C6H12O6, এই অর্গানিক মলিকিউল রূপে উদ্ভিদ দেহে আবদ্ধ হলো। ঠিক আছে, অর্গানিক মলিকিউল রূপে উদ্ভিদ দেহে আবদ্ধ হলো। এবং প্রাণীরা যখন গ্রহণ করে এই উদ্ভিদকে, তখন প্রাণীদের মধ্যেও কিন্তু এই অর্গানিক মলিকিউলগুলো যায়, মানে মৌলগুলো যায়, যেমন শর্করা জাতীয় খাদ্য বা প্রোটিন খাদ্য, ফ্যাট খাদ্য প্রভৃতি খাওয়ার মাধ্যমে আমাদের শরীরেও অর্গানিক মলিকিউল আসে, মানে বায়োমলিকিউলার কম্পাউন্ড কিন্তু গঠিত হয়। এই উদ্ভিদ এরপর কি হয়, উদ্ভিদ সালোক সংশ্লেষের ফলে আমরা কি জানি, দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি এখানে লেখা রয়েছে। ঠিক রেসপিরেশন বা শ্বসনের ঠিক উল্টোটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এখানে কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড আর জল সহযোগে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেনকে ছাড়ে, যেটা আমরা গ্রহণ করি। ঠিক আছে, তাহলে এই অক্সিজেন কিন্তু আবার বায়ুমণ্ডলে চলে গেল, অক্সিজেনটা কি হলো, আবার বায়ুতে গিয়ে মিশলো। তাহলে এইভাবে কিন্তু আবার শ্বসন হলো, আবার ফটোসিনথেসিস হলো, এভাবে চলতেই থাকে চক্রাকার পদ্ধতিতে। এবং জীবদেহের জন্য অত্যন্ত আবশ্যকীয় অক্সিজেন মৌলটি কিন্তু আমরা পেয়ে থাকি। এইবার একটা জিনিস আমরা দেখে নিই যে বায়ুমণ্ডলের যে অক্সিজেন তিনটে ভাবে ব্যবহার হয়। বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে সেটা তিন ভাবে ব্যবহার হয়। কিভাবে, দেখো ইতিমধ্যেই আমি কিন্তু আলোচনা করে দিয়েছি যে শ্বসন, এক নম্বর হচ্ছে শ্বসন, যেটা আমি আলোচনা করে দিয়েছি। উদ্ভিদ ও প্রাণী আর শ্বসনের জন্য কিন্তু এই অক্সিজেনকে ব্যবহার করে। দহনও আমি বলেছি, যখন কোনো বস্তুকে জ্বালানো হয় বা দাহ্য করা হয় তখন, বা অর্থাৎ কম্বাশনের সময়ও কিন্তু এই অক্সিজেনটি লাগে। এছাড়া আরেকটি যেটি আমি বলিনি, যে এই অক্সিজেন আর 3 নম্বর যে ব্যবহারে লাগে বায়ুমণ্ডলের যে অক্সিজেনটা, সেটা হলো অক্সাইডস অফ নাইট্রোজেনের গঠনের জন্য। অক্সাইডস অফ নাইট্রোজেনের গঠনের জন্য এটা কিভাবে, দেখো হাই টেম্পারেচার মানে উচ্চ তাপ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, হাই টেম্পারেচার মানে উচ্চ তাপ। উচ্চ তাপের মাধ্যমে, উচ্চ তাপ যেখানে প্রচন্ড তাপ, ধরো কোনো লাইটনিং হলো, মানে বিদ্যুৎ চমকালো, সেখানে প্রচন্ড একটা তাপ উৎপন্ন হয়, যার দ্বারা নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা বিক্রিয়া হয়। নর্মালি কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে না, কিন্তু খুব যখন তাপ প্রচন্ড বাড়ে তখন নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু একটা বিক্রিয়া ঘটায়। বিক্রিয়ার ফলে নাইট্রেট গঠন হয়। এই বিক্রিয়ার ফলে নাইট্রেট গঠন হয়। ঠিক আছে, এই নাইট্রেট কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরির জন্য ব্যবহার করে। এই নাইট্রেট কিন্তু উদ্ভিদ গ্রহণ করে মাটি থেকে। এই নাইট্রেট মাটিতে আবদ্ধ হয় এবং মাটি থেকে নাইট্রেট কিন্তু উদ্ভিদ গ্রহণ করে। তাহলে আমরা বায়ুমণ্ডলের অক্সিজেন কিভাবে ব্যবহার হয় সেটাও আমরা দেখে নিলাম, এবং অক্সিজেন চক্রটি কিভাবে চলছে সেটাও আমরা দেখলাম, এবং এর গুরুত্ব বোধহয় আমরা অনেক তো জানি, আরো ভালো করে বুঝতে পারলাম যে
কেন, এর গুরুত্বটা কি। যদি আমরা এই অক্সিজেন চক্র না থাকে তাহলে কিন্তু এই শর্করা খাদ্য বা প্রোটিন খাদ্য, ফ্যাট খাদ্য, কোনো খাদ্যই তৈরি হবে না। কেননা কার্বোহাইড্রেট বা শর্করা খাদ্য যেটা উদ্ভিদ উৎপন্ন করে, সেই উদ্ভিদকে খেয়ে কিন্তু প্রাণীরাও খেতে পায়, ঠিক আছে। এবং বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে কিন্তু অক্সিজেনটা দরকার। অক্সিজেন যদি না থাকে তাহলে কোনো খাদ্যই কিন্তু উৎপন্ন হবে না, এবং কোনো খাদ্যই আমরা খেতে পারবো না, আমরা বাঁচতেও পারবো না। আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যদি না থাকে তাহলে তো আমরা বাঁচবই না, ঠিক আছে। এবং খাদ্যের মাধ্যমেও আমাদের শরীরে অক্সিজেন হয়, সেটাও কিন্তু পৌঁছবে না, ঠিক আছে। আমাদের মোটামুটি অক্সিজেন চক্র আলোচনা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি কিন্তু অক্সিজেন কিন্তু দেখো, আর অক্সিজেন আমরা কার্বন ডাইঅক্সাইডকে ছাড়ি, অক্সিজেনকে গ্রহণ করি। এবং সব থেকে বেশি অক্সিজেন কারা ছাড়ছে না, সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি অক্সিজেনকে নির্গত করছে। এবং এই অক্সিজেন যেহেতু ভীষণ জরুরি এবং জীবের জন্য, আমাদের প্রাণীদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় একটি উপাদান, তাই গাছ কিন্তু আমাদের ভীষণ করে লাগানো দরকার। গাছ আমাদের রক্ষা করা খুব জরুরি, ঠিক আছে। তাহলে অক্সিজেন চক্র আমাদের আলোচনা কিন্তু এখানে হয়ে গেল।